প্রথমত হচ্ছে ফারাক্কা বিডিও অফিসে যারা ভাঙচুর করেছিল তারা আজকে বীরের সম্বর্ধনা পেল, তৃণমূল বীরের সম্বর্ধনা দিল। মনিরুল ইসলাম বলছেন যে ওরা তো মানুষের স্বার্থে কাজ করেছে, এটা তো জনসেবা, যারা ভাঙচুর করলো। আমরা সর্বভারতীয় তৃণমূল কোনো অশান্তি বিশৃঙ্খলা নিশ্চিতভাবে সমর্থন করে না, এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু এই যে এসআইআর কেন্দ্রিক যে ক্ষোভটা, এটা মানুষকে হয়রান করে মানুষের বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার খেলায় নেবে, এটা আগুন নিয়ে খেলা। এবং মানুষকে যেভাবে হয়রান করছে ইলেকশন কমিশন, তাতে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ আমরা সব জায়গাতেই ঠান্ডা রাখার চেষ্টা করছি। কোনো কোনো জায়গায় সেই ক্ষোভ একটু বেশি বেরিয়ে আসছে। আমাদের নেতৃত্ব তার মধ্যেও একদিকে জনগণের ক্ষোভটারও প্রতিফলন তাদের দায়িত্ব, জনগণের কণ্ঠ হয়ে ওঠা তাদের দায়িত্ব, আবার সেটা যেন চূড়ান্ত কোনো গণ্ডগোল বা বিশৃঙ্খলায় পরিণত হয় সেটা দেখাও তাদের নিশ্চিতভাবে দায়িত্ব। সব মিলিয়ে ভারসাম্য রেখেই গোটা পার্টি জনপ্রতিনিধিরা বা লিডারশিপ কাজ করেছে। পার্টিকুলার কোনো জায়গায় একটু এদিক ওদিক যদি কোথাও কিছু ঘটে থাকে, গোলমাল আমরা সমর্থন করি না, কিন্তু মানুষকে হয়রান করে এইভাবে খেপিয়ে তোলার কাজটা নির্বাচন কমিশন করেছে। যাই ঘটে থাকুক তার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু মালা দিয়ে বরণ করা কি ঠিক উচিত? দেখুন, এটা একটা স্থানীয় সেন্টিমেন্টের বিষয়। আমি আবার বলছি, কোনো গন্ডগোল বা যারা বিশৃঙ্খলা করেছে তাদের পৃষ্ঠপোষকতা সমর্থন করা এটা তৃণমূল কংগ্রেস করে না। কিন্তু এই এসআইআর এর ঘটনাটায় মানুষ যেভাবে ক্ষুব্ধ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সঙ্গে যারা জড়িয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করছি তাদের যতটা সম্ভব। এবং দেখুন, এত মানুষের এত ক্ষোভ, এত বড় রাজ্য, কিন্তু পার্টিকুলার 2-3টে পয়েন্ট ছাড়া কোথাও সেই অর্থে কোনো বিশৃঙ্খলা সামান্যতম হয়নি। মানুষের ক্ষোভ মানুষ সহ্য করেছেন। আমরা বলছি ভোটে জবাব দেবেন। এখন পার্টিকুলার কোনো একটা জায়গায় যদি কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে, সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। বলি, কিন্তু এই কালচারটা তৃণমূলের নতুন নয়। আরাবুল ইসলাম যখন হয়েছিল তাকেও মানে বরণ করা হয়েছিল। দেখুন, এগুলো মামলাগুলো মূলত সব রাজনৈতিক মামলায় চলে আসে। রাজনৈতিক মামলা, এই যে একটু সহকর্মীদেরকে একটু যেভাবেই হোক একটু সমর্থন জানানো, এটা মূলত রাজনৈতিক মামলা, অন্যান্য লোকের হয়ে করতে গিয়ে মামলার। গুজরাটে বিলকিসের গণধর্ষণ এবং বিলকিসের পরিবারকে গণহত্যা করার পর যাবজ্জীবন সাজা পাওয়া সেই মানুষগুলোকে যখন জেল গেট খুলে গুজরাটের বিজেপি সরকার মুক্ত করে দিয়েছিল এবং মালা পরিয়ে তাদের একেবারে বীরের সম্বর্ধনা দিবে করেছিল, তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তাদের আবার ফিরিয়ে এনেছিল। ফলে সবকিছু ঘটনাকে এক করে দেখাটা ঠিক না। কমিশন করা পদক্ষেপ নিতে বলবো মনিরুল ইসলামকে এফআইআর, ওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। দেখুন, নির্বাচন কমিশন আইনের যে পার্টটা বলেছেন, আমি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, আমি তার মধ্যে কোনো মন্তব্য করব না। কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? ইলেকশন কমিশন তো এই গোটা আগুন নিয়ে খেলাটা তো ইলেকশন কমিশন খেলছে। বিজেপিকে রাজনৈতিকভাবে সুবিধে দিতে বিজেপির নির্দেশে এই যে নামবাদের খেলা, মানুষকে হয়রানি করার খেলা, হয়রান হয়রান হয়রান, বারবার ডেকে পাঠানো, ছোটখাটো কারণে ডেকে পাঠানো, এই যে হয়রান করা বয়স্কদের, অসুস্থদের, তো এইগুলো এর জন্য ইলেকশন কমিশনকে তো সুপ্রিম কোর্টের রায় প্রমাণিত যে ইলেকশন কমিশন আমাদের কথা শুনছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পয়েন্ট তুলেছিলেন, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। এখন ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো ব্যবস্থাটা হওয়া দরকার। যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে, ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। সুকান্ত মজুমদার বলছেন এই বিষয়টা নিয়ে, নজরুল ইসলামের বিষয়টা নিয়ে, যদি বিজেপি শাসিত সরকারে হতো তাহলে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। সুকান্ত মজুমদার, তার স্মৃতি বিভ্রাট ঘটেছে, ওনাকে বলুন সকালবেলা আয়ুর্বেদের চিকিৎসা করতে। কারণ যখন গুজরাটে বিলকিসের গণধর্ষণকারী এবং বিলকিসের পরিবারের গণহত্যাকারীদের যাদের যাবজ্জীবন সাজা হয়েছিল, তাদের জেলগেট খুলে দিয়ে এই সুকান্ত বাবুদের বিজেপি সরকার মুক্ত করেছিল এবং তাদের
মালা পরিয়ে সম্বর্ধনা দিয়ে মিছিল করে জয়ধ্বনি দিয়ে নিয়ে গেছিল। ভুলে যাবেন না, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের আবার জেলে ফিরিয়ে আনতে হয়েছে। সেই সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছেন, গুজরাটটা ভুলে গিয়েছেন। ঘুম থেকে উঠে আয়ুর্বেদ চিকিৎসা করুন, স্মৃতি বাড়ান। বলছি এই যে রাজ্য পুলিশ আজকে বিকাল 5টার মধ্যে এফআইআর করতে বলেছিল মনিরুল ইসলাম, এই কমিশন রাজ্য পুলিশকে মনিরুলের বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত 5টা বেজে গেছে, রাজ্য পুলিশ সেই আদেশ অগ্রাহ্য করলো। এটা সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয়। এই মুহূর্তে এ নিয়ে রাজনৈতিক দলের তরফে কোনো মন্তব্য করব না। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে। মানুষের এই হয়রানির জন্য তো ইলেকশন কমিশনের কর্তাদের বিরুদ্ধে আগে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এতগুলো মৃত্যুর দায় তো নির্বাচন কমিশনের, তাদের বিরুদ্ধে তো খুনের চেষ্টা, খুনের প্ররোচনা, তাই সেই সব ধারাগুলো দিয়ে মামলা হওয়া উচিত। আয়নায় মুখ দেখুক আগে নির্বাচন কমিশন। আর এটা পুলিশ কি করছে, এটা পুলিশ প্রশাসনের বিষয়, এখানে রাজনৈতিক মন্তব্য করব না। কিন্তু এর আগেও দেখা গেছে দুজন ইয়ারও তার বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল কমিশন, রাজ্য প্রশাসন সেটা মানে উপেক্ষা করেছে, এবং দফায় দফায় এটা করার ফলে মানে মুখ্য সচিবকে চিঠি পর্যন্ত দিতে হচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা গুরুত্ব আছে? ওটা তো বিজেপির পার্টি অফিস, বিজেপির দলদাস, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। তারা এই কাজগুলো করছে, তাদের দিয়ে বিজেপি এই কাজগুলো করাচ্ছে। বাকিটা পুলিশ প্রশাসন বুঝবে, ব্যাখ্যা দিতে পারবে। যে ইলেকশন কমিশন এতগুলো কোটি মানুষকে হয়রানি করিয়েছে, কোটি কোটি মানুষকে, যে ইলেকশন কমিশন এতগুলো মৃত্যু, এত সর্বনাশের জন্য দায়ী, তাদের বিরুদ্ধেই তো আইনি আগে ব্যবস্থা নেওয়া উচিত। তারা আবার ঘড়ি ধরে সময় দিয়ে বড় বড় কথা বলছে, কোন লজ্জা? মানে এই যে সরকারের ভূমিকাকে কিভাবে দেখছেন, যে প্রথমে দুজন ইয়ারও, তারপর মনিরুল ইসলাম, কিন্তু পুলিশ উপেক্ষা করছে, সরকারের ভূমিকা? আপনারা ইলেকশন কমিশনের ভূমিকা কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্টের রায়ের পর আপনাদের মনে হচ্ছে না ইলেকশন কমিশনটা বিজেপির দলদাস, বিজেপির পার্টি অফিস? যে কটা পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তুলেছিল, প্রত্যেকটাই কার্যত তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। তাতেও কি মনে হচ্ছে না ওই নির্বাচন কমিশনটা বিজেপির দলদাস? তো ওরা এই গোটা মানুষকে হয়রানি করছে, বিজেপির নির্দেশে করছে, বাংলাকে উত্তেজিত করছে, লোক খেপাচ্ছে। ওরা এইসব করে আগুন নিয়ে খেলছে, আবার ওরাই একে এই করতে হবে, ওই করতে হবে, এইসব ফতোয়া জারি করছে বিজেপির নির্দেশে। তো এইগুলো তো এখানকার পুলিশ প্রশাসন পুরোটাই দেখছেন, এবং রাজ্য অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন, আর নির্বাচন কমিশন বিজেপির দালাল। বিরোধীরা বলছে মনিরুল ইসলাম নিজেই প্রশ্ন তুলে দিলেন যে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন করছে না প্রশাসন করছে, না মনিরুলরা করছে? কোন বিরোধীরা? বিরোধীরাই তো করছে, তো বিজেপি তো এসআইআর করাচ্ছে। এসআইআর ঘোষণার পর হুঙ্কারগুলো মনে ছিল না? এবার এসআইআর হবে, লক্ষ লক্ষ রোহিঙ্গাকে বাদ দিয়ে ছাড়বো। একজন রোহিঙ্গা ভোটার লিস্টে বেরোয়নি, একজন। বিজেপি নেতাদেরকে লজ্জায় এখন রোহিঙ্গা শব্দ উচ্চারণ করতে পারছে না, একজন বেরোয়নি। সেটা এখানে ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে একটি যারা বাদ গেছে তাদের মধ্যে একজনও রোহিঙ্গা নেই। তো ফলে এই ধরনের যে কাজগুলো দীর্ঘদিন বিরোধীরা করেছে, কখনো বলেছে ইলেকশন কমিশন দিয়ে ভোট করব, করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব, করেছে, হেরেছে। এখন ভোটার লিস্টে কারচুপি করে জেনুইন ভোটারদের বাদ দেওয়ার খেলা চালাচ্ছে, আর অন্য রাজ্যের ভোটারকে ঢোকাবার খেলা চালাচ্ছে। তাতেও ওরা হারবে, কারণ তাদের চক্রান্তটা রুখে দেওয়া হবে। সেই জন্যই ওদের গায়ে লাগছে, গায়ের জ্বালা লাফাচ্ছে। এই যে সম্বর্ধনা দেওয়া, এইটা মানে শুধু তৃণমূল না, আমরা দেখেছি তপন শুক্রের ক্ষেত্রে সিপিএম করেছে, উন্নয়নের ক্ষেত্রে বিজেপি করেছে। এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এই যে অভিযুক্ত এফআইআর, অভিযুক্ত গণহত্যায় অভিযুক্ত, এদেরকে তো সিপিএম পরবর্তীকালে মানে রাজ্য সরকার পরিচালনার নেতৃত্বে নিয়ে এসছে। সিপিএম কোন মুখে বড় বড় কথা বলে? সাঁইবাড়ির যারা অভিযুক্ত তারা পরে কারা? মানুষগুলো মারা গেছে, নাম বললে কিরকম একটা রুচি বিরুদ্ধ আছে। সব তো বড় বড় নেতা, সব সিপিএম এর।
যখন ডিসি পোর্টকে কুপিয়ে খুন করা হয়েছে, কোন নেতা কোন মন্ত্রী? যখন ওসি তিলজলাকে প্রকাশ্যে খুন করা হয়েছে, কোন মন্ত্রী কোন নেতা? 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসীকে জীবন্ত কুপিয়ে পুড়িয়ে মেরেছে বালিগঞ্জে, বিজন সেতু। কোন নেতা কোন মন্ত্রী? মনে করাতে হবে। এই সিপিএম জ্ঞান দিচ্ছে, এই সিপিএম আজকে সাধু সাজছে। বিজেপি একের পর এক গণহত্যা, বিজেপি একের পর এক গণধর্ষণের কেসের লোকদের বীরের সম্বর্ধনা নিয়ে যাচ্ছে। তারা বড় বড় কথা বলছে, আমাদের সোনার মেয়ে কুস্তিগির স্বর্ণপদক জয়ী, তাদের শ্লীলতাহানিতে অভিযুক্ত সাংসদকে নিয়ে দিনের পর দিন পাশে বসিয়ে লোকসভা করেছেন কোনো ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বিজেপি বড় বড় কথা বলবে? বলছি সিবিআই আজকে নন্দীগ্রামে ওই সাক্ষী মানে যিনি ছিলেন ইন্দুবালা হত্যাকাণ্ডের নন্দীগ্রামে, তাকে অ্যারেস্ট করেছে। দীর্ঘ বছর পর ডেকে প্রথমে আটক, তারপর গ্রেপ্তার করেছে। তো দেখুন, এই বিষয়ে নন্দীগ্রামে যে বৃদ্ধা অ্যারেস্ট হয়েছেন সে বিষয়ে আমাদের পার্টির বক্তব্য, পূর্ব মেদিনীপুরে আমাদের তমলুক যিনি অধিকার জেলা সাংগঠনিক সভাপতি আছেন সুজিত রায়, তিনি সবিস্তারে বলেছেন যে এই ভদ্রমহিলা আগে সিপিএম করতেন, এখন বিজেপি করেন। তো কোথায় ওই জেলার সব নেতা, সাংসদ, বিরোধী দলনেতা কোথায়? আজকে একজন বৃদ্ধা, তিনি হয়তো কোনো কারণে সাক্ষ্য দিতে যেতে পারেননি, বা সাক্ষ্য দিতে জানি উনি অসুস্থ শোনা গেছে, তাকে যে সিবিআই অ্যারেস্ট করছে। তো যারা কথায় কথায় সনাতনী, হিন্দু এইসব কথাবার্তা বলে, তো আজকে বিজেপি করা এক বৃদ্ধাকে সিবিআই অ্যারেস্ট করছে, তো নেতারা তাকে পাশে নেই কেন? আইনি সহযোগিতা, আইনি সাহায্য দিতে, পাশে থাকতে। তো সিবিআই যখন গিয়ে অ্যারেস্ট করে আনছে প্রাক্তন সিপিএম এবং পরে বিজেপি হয়ে যাওয়া একজন বৃদ্ধাকে, তো সেই বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এখন সেখানে তৃণমূল কংগ্রেস যারা আছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। সুকান্ত মজুমদার বলছেন যে উত্তর দিনাজপুর বারবার বঞ্চিত হয়েছে, জলপাইগুড়ি এবং অন্যান্য জায়গায় মেডিকেল কলেজ হলে উত্তর দিনাজপুরে তা নেই। তারা সরকার এলে উত্তর দিনাজপুরে সুকান্ত মজুমদারকে বুঝতে হবে যে 2011 সালে রাজ্যে কটা মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, আর এখন রাজ্যে কটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে। দ্রুত গতিতে বাড়ছে রাজ্যে, নতুন চিকিৎসকের সংখ্যাও স্বভাবতই বেড়ে যাচ্ছে। তো ফলে যদি কোনো এলাকায় কোথাও দরকারও থাকে, সেখানে আবার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, আপনারা করার সুযোগও পাবেন না, আর এগুলোকে ইস্যু করার কোনো প্রয়োজনও নেই। তার কারণ প্রত্যেকটি জায়গায় নতুন করে মানুষের যা দরকার সব কাজই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন। এবার ইটাহারের উত্তর দিনাজপুরে এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নিষ্ক্রিয় প্রশাসন। না, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যদি নির্বাচন কমিশন তাদের অ্যাটিটিউড না বদল করে, তারা যদি হ্যারাসমেন্ট চালিয়ে যায়, তো মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। যেখানে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিচ্ছেন, তারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন, সবাই জানেন, সেখানে যদি ইলেকশন কমিশন সেগুলোকে ঠিকভাবে ক্যারি আউট না করে, বহু জায়গায় যদি, কালকে তো নানা রকম অভিযোগ আসছিল, এবার মানুষ হয়রান হতে হতে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আপনি ভাবেন যে একজনকে যদি যেতে হয় হিয়ারিংয়ে, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কত দূর থেকে যেতে হয়, তার যাতায়াতের খরচা আছে, সারাদিনের খাওয়া দাওয়ার খরচা আছে। যদি কাজ ছেড়ে যান তাহলে একদিনের রোজগার অনেকের নষ্ট হয়ে যায়। তো তারা যদি সেখানে তারা ক্রমাগত তাদেরকে হয়রান এবং প্ররোচনা দেওয়া হয়, তাহলে মানুষ উত্তেজিত হয়ে যান। তো এখন আমরা কোনো গোলমাল সমর্থন করি না, পছন্দ করি না, আমরা মানুষের ক্ষোভগুলোকে বোঝাচ্ছি। আপনারা মুখ বুজে সহ্য করুন। প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর আসল প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ভোটের সময় বিজেপিকে হারিয়ে করতে হবে। মানে এটারে যেটা হয়েছে যে একটা প্রৌঢ় আত্মহত্যা করেছেন, কারণ এসআইআর শুনানিতে দিন ডাক পেয়েছিল, এবং তারই প্রতিবাদে তৃণমূল মোশাররফ হোসেনের নেতৃত্বেই ভাঙচুর হয়েছে। আমি তো আবার বলছি, এই যে ইটাহার মানে আর একটা মৃত্যু, অর্থাৎ এই এসআইআর, এই যে মানুষকে একটা
মানুষের উপর চাপিয়ে দিয়ে চূড়ান্ত হয়রানি, আতঙ্ক, উদ্বেগ, আত্মহত্যা, অসুস্থ হয়ে মৃত্যু, এই যে চলছে, কখনো বৈধ নাগরিক, কখনো বিএলওদের উপর, তো মানুষ সেখানে ক্ষিপ্ত হবেন না? আবার আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা বলে বলে অন্য রাজ্যে গেলে পিটিয়ে মারছে এই উগ্র হিন্দুত্বপন্থীরা, তো মানুষ তাতে মানে ক্ষুব্ধ হবেন না? তা আবার একটি মৃত্যুর ঘটনা ঘটেছে, এসআইআরে আতঙ্কে ছিলেন, শিকড় হারানোর ভয় পাচ্ছেন মানুষ, আর বিজেপি নেতাদের বক্তৃতা তো সব হচ্ছে এবার ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। বীরভূমের সোনালী বিবিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়নি? কত কাঠখড় পুড়িয়ে তারপর তাকে ফেরাতে হয়েছে, তৃণমূল শুধু পাশে ছিল। ফলে এই উত্তেজনা প্ররোচনাগুলো তো ইলেকশন কমিশন আর বিজেপি দিয়ে যাচ্ছে। তৃণমূল গোলমাল পছন্দ করে না, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কোথাও ঘটছে, সেটাকে থামাবার চেষ্টা তৃণমূল করছে। সুনীল ভট্টাচার্য বলছেন যে নীতিনের হাত ধরে বাংলায় বিজেপি আসবে। এরকম অনেক হাত এসছে গেছে, হ্যাঁ, এরকম অনেক হাত এসছে গেছে, আমরা আমরা অনেক রকম হাত দেখেছি। ফলে নতুন এ করার কোনো মানে হয় না। নীতিনের হাত ধরে আসবে মানে, দেখুন নীতিন উনি নতুন সভাপতি হয়েছেন, যে কোনো দলে কেউ হতে পারে, তো বিজেপিতে উনি নতুন সভাপতি হয়েছেন, সামনে বাংলায় ভোট আছে, ওনাকে সবাই রিকোয়েস্ট করেছে, কিছু ভুল তথ্য দিয়েছে, একটা ভুল ধারণা দিয়েছে একটু ভালো বিজেপি করতে পারে, এই সব এখানকার নেতারা গিয়ে সব ভুল ধারণা দিয়েছে। উনি যে উৎসাহ নিয়ে আসছেন, ভোটের পর আর সেই উৎসাহ থাকবে না, এটা আমরা অতীতেও দেখেছি, এ নিয়ে কোনো সমস্যা নেই। তো নীতিনের হাত ধরে আসবে মানে কি? তার মানে একটা জিনিস হলো, এই যে শ্রমিক ভট্টাচার্য বললেন যে নীতিনের হাত ধরে আসবে, তার মানে উনি বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এতদিন ধরে যে তারা ভোটের আগে যাতায়াত করেছেন তার রেজাল্ট জিরো। এইটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তাহলে তো তিনি নরেন্দ্র মোদীর নাম বলতেন, তাহলে তো তিনি অমিত শাহর নাম বলতেন। তার মানে এরা যে ভোটের আগেই যে বারবার বাংলায় সফর করেন, তাতে যে কাজ হয় না বা কাজ হচ্ছে না বা কাজ হবে না, সেটা শ্রমিক বুঝিয়ে দিলেন নতুন সভাপতির হাত দিয়ে হবে বলে। এটা হচ্ছে ওনাকে একটা খুব একটা ভুলভাল বুঝিয়ে রাখা, যে আমরা একটু এ করব, ভোটের পরে দেখবেন নতুন সভাপতিরও সমস্ত উৎসাহ আগ্রহ সব বাংলা থেকে চলে গেছে। আজকে বিজেপির তরফে বাম এবং কংগ্রেস কর্মীদের দলে টানার জন্য সক্রিয়তা দেখা গেছে, এটা তৃণমূল কিভাবে দেখছে? কোনোভাবেই দেখছি না। বিজেপি এইসব কাজের এগুলো হচ্ছে, বিজেপির এই ধরনের কাজগুলো প্রমাণ করে দিচ্ছে বিজেপিও বুঝে গেছে বিজেপি হারতে চলেছে। এই রাজ্যে বিজেপির ভোট কত বলুন তো? এই রাজ্যে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট কত? কোনো অবস্থাতেই সেটা ওই 8 থেকে 11-12% বেশি নয়, এবং সেটা আরো কমই ধরা ভালো। ওদের ভোটটা বাড়লো কি করে? সিপিএম তো ইতিমধ্যেই আছে, এবার নতুন করে ভোট চাইছে কি? সিপিএম এর ভোট তো বিজেপিতেই গেছে। সিপিএম এর পার্সেন্টেজ অফ ভোট যত কমেছে, বিজেপির পার্সেন্টেজ অফ ভোট ততটা বেড়েছে। কিছু কিছু জায়গায় কংগ্রেসের ভোট যতটা কমেছে, বিজেপির বেড়েছে। তৃণমূলের তো ভোট কমেনি। ফলে এই যে বিজেপি, এই বিজেপিটা তো যে ভোট ব্যাংকটা এখন রয়েছে, বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট, এই ভোট ব্যাংকটা বিজেপির নয়। এই ভোট ব্যাংকটা 2-4টে অন্য দলেরও কিছু লোক এসে ভোট দিয়েছিল, কিছু দিনের জন্য কিছু মানুষকে ভুল বুঝিয়েছিল। তো সেইটা বিজেপি বুঝতে পারছে আবার গোহারা হারতে চলেছে, সেই জন্য হচ্ছে এবার তুমি আমায় ভোট দাও, তুমি আমায় ভোট দাও, আবার 2-4টে গদ্দার এ টিম বি টিম সি টিম তৈরি করে ভোট কাটার জন্য ছেড়ে দেয়। এতে আরো প্রমাণ হচ্ছে তৃণমূলের জয় নিশ্চিত, বিজেপি পরাজয় হবে নিশ্চিত, এবং সেটা বিজেপি বুঝে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে সুকান্ত মজুমদার বলছেন যে উনি জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, পুলিশ দিয়ে লোক ভরাতে পারছেন না, আবার কলকাতাতেও থাকতে পারছেন না, আতঙ্ক কাজ করছে, কখন এসে ইডি চলে আসে। অত্যন্ত আপত্তিকর। সুকান্ত মজুমদার যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি জেলা সফর করবেন, সেটা ভয় পাচ্ছে বিজেপি, প্যানিক রিয়াকশন সুকান্ত মজুমদারের এসব। অভিষেকের সভায় জনসমুদ্র হচ্ছে, জনসমুদ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা নেমে পড়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা সফর করছেন সেখানে একেবারে ঝড় তোলা ভিড় হচ্ছে। এই দেখে প্যানিক রিয়াকশনে এই ধরনের কথা বলছেন সুকান্ত মজুমদার। যান না, আপনাদের নরেন্দ্র মোদীর 10টা সভার একটা সভা একা টেনে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিড়, সেটা আগে সামলান, তারপর কথা বলবেন।
দাদা এই ইজাহার নিয়ে প্রশ্ন করলো এবং এই বিষয় নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন। কি টুইট করবে না তো, রোজ এক টুইটার, শুধু ওর টুইটারে একটা বয়ান লেখা থাকে, ওই শেষ বাক্যটা প্রথমে আসে, প্রথম বাক্যটা শেষে আসে। তো শুভেন্দু অধিকারী আগে নিজেদের বিজেপি শাসিত রাজ্যগুলো সামলাতে যাক। ইলেকশন কমিশন উস্কানি দিয়েছে, হয়রানি করেছে, বেশ কিছু পরিবারের সর্বনাশ, বেশ কিছু মৃত্যু, ইলেকশন কমিশনের ভুল ভাল পদ্ধতি আর বিজেপি নেতাদের প্ররোচনামূলক বক্তৃতার জন্য তারা দায়ী। মানুষ ক্ষিপ্ত, তৃণমূল চাইছে সব সুষ্ঠুভাবে এবং মানুষকে যারা উত্তেজিত তাদেরকে শান্ত করতে। এবার যত বড় রাজ্য এত লোককে খেপিয়েছে, এত লোককে হয়রান করেছে, তার দায় তো বিজেপি আর ইলেকশন কমিশনকেই নিতে হবে। সুকান্ত মজুমদার বলছে অন্যান্য জায়গার ক্ষেত্রে 100 টাকা খরচা করা হলে উত্তরবঙ্গের ক্ষেত্রে 23 পয়সা বাজেট রাখা হয় এবং নেতারা উত্তরবঙ্গের ক্ষেত্রে উন্নয়নের কথা বলেন। সম্পূর্ণ মানুষকে মিথ্যা কথা বলছেন, ভুল বোঝাচ্ছেন। প্রথম কথা বলুন, সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের যে মানুষগুলি 100 দিনের কাজ করেছিল তাদের যে টাকা হয়নি, সারা বাংলাতেই হয়নি, কিন্তু আমি উত্তরবঙ্গের কথা তুললেন বলে জিজ্ঞাসা করছি, কেন্দ্রীয় সরকার টাকা দিল না কেন? উত্তরবঙ্গের আবাসে টাকা দিল না কেন? উত্তরবঙ্গের জন্য যদি এত দরদ। আজকে আপনার মনে পড়েছে উত্তরবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেন, কৃষক বন্ধু থেকে স্বাস্থ্যসাথী দেন, উত্তর দক্ষিণ সারা রাজ্যের প্রতিটি জায়গা সমানভাবে পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর উত্তরবঙ্গের যে সামগ্রিক উন্নয়ন হয়েছে, এতদিন পর কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে নিজস্ব ভবন পর্যন্ত উদ্বোধন হয়ে গেল। দার্জিলিং ডুয়ার্সকে কেন্দ্র করে এত পর্যটন শিল্প, এত কর্মসংস্থান, চা বাগানে এত রকম ভাবে কল্যাণ প্রকল্প, এই সমস্ত বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, এবং রেলমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গকে একের পর এক ট্রেন দিয়ে বাংলার অন্য অংশ এবং ভারতের অন্য অংশের সঙ্গে জুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো নিয়ে আগে তালিকা চোখ বুলিয়ে তারপর সুকান্ত মজুমদার এই ধরনের মিথ্যা অভিযোগ করবেন। শিলিগুড়িতে অনশনে বসেছেন শঙ্কর ঘোষ, তিনি বলছেন যে রাজ্যের বিরোধী বিধায়কদের হেনস্থা করা হচ্ছে এবং বিধায়ক তহবিলের অর্থ খরচে বাধার অভিযোগ করছেন। বসেছেন, পরে খিদে পেলে খেয়ে নেবেন। মদন মিত্র বলছেন অভিষেক অস্ত্রে তৃণমূল নন্দীগ্রামে জিতবে, 50,000-এ হারবে শুভেন্দু অধিকারী। এটা কি বলবো, তো ঠিকই বলেছে, এর উপর কমেন্ট হয় নাকি? নিজের দলের লোকই তো ঠিকই বলেছে। নন্দীগ্রামে এবার বিধায়ক হবেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, জিতে আসবেন নন্দীগ্রাম থেকে। বলছি যে আজকেও আশাকর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, এই যে একটা সমস্যা, গোটা রাজ্যে জুড়ে বিক্ষোভ কালকে দেখা যাচ্ছে। দেখুন, আশা কর্মীদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তারা তৃণমূল স্তর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজ করেন, দায়িত্বশীল কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের অত্যন্ত ভালোবাসেন এবং তাদের যে অ্যালাউন্স সেটা সারা ভারতের থেকে পশ্চিমবঙ্গে বেশি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আরও দেওয়ার ইচ্ছা, কিন্তু 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রের বকেয়া তারা দিচ্ছে না আমাদের প্রাপ্য। তাহলে হয়তো আরও কিছু সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন এবং সেটা আশা কর্মীরা বোঝেন। পাশাপাশি এটাও তাদের দাবি 100 বার তারা জানাবেন, এবং কিন্তু তারা এটা বোঝেন যে এই সরকার তাদের বন্ধু সরকার, এবং এই আশা কর্মী যারা আছেন তাদের যে বাকি পরিবার, তারা কিন্তু কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একের পর এক সামাজিক সুরক্ষা স্কিম দিয়ে তারা কিন্তু সুরক্ষিত আছেন। ফলে নিশ্চয়ই আশা কর্মীরা, মায়েরা, বোনেরা, দিদিরা নিশ্চিতভাবে তাদের বক্তব্য রাখবেন, তাদের দাবি রাখবেন। কিন্তু তারা এটাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং কেন্দ্র বকেয়া আটকে রেখেছে। সেসব বকেয়া মিটিয়ে দিলে যতটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় বিবেচনা করছেন তাদের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেই আছেন। তারা বলছেন যে যদি তাদের পাওনা না মিটিয়ে দেন তাহলে 26-এর ভোটে বুঝিয়ে দেবেন। দেখুন, কিছু কিছু সব ইয়েতেই, সব ক্ষেত্রেই কিছু কিছু অন্য রাজনৈতিক শক্তিকে সমর্থন করা কিছু কিছু মানুষ তো আছেন। কাল তো দেখেছেন, কাল বিজেপির নেতারাও তাদের টিফিন পাঠিয়েছিল, নেননি তারা। লকেট চট্টোপাধ্যায় গেছিলেন, গো ব্যাক বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন না?
ফলে সব জায়গাতেই কিছু পকেটে কিছু রাজনৈতিক দলের এখন কোনো বিরোধীর কেউ আছে, তারা হয়তো বলেছে সরকার উল্টে দেওয়ার কথা। তো এখন সরকার উল্টে দিলে তারা জানেন যে তারা যে এখন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ভাতাটা পান সেটা মমতা ব্যানার্জির দেয়া, আর তাদের বাড়িগুলো সুরক্ষিত আছে আরো এতগুলো স্কিমের মাধ্যমে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ফলে তারা নিশ্চয়ই তাদের দাবি জানাচ্ছেন, কিন্তু তারা সরকারের পক্ষেই থাকবেন। নওশাদ সিদ্দিকী জোটের প্রস্তাব দিয়েছিল কংগ্রেসকে, কিন্তু কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত একলা লড়াইয়ের অবস্থান নিয়েছি, সংগঠনের শক্তি বৃদ্ধির অবস্থান থেকে আমরা সরিনি, আমরা কি করব সেটা পরবর্তীকালে ঠিক হবে। কি বলবেন? এই নিয়ে কোনো মন্তব্যই করব না, কারণ এই ধরনের কিছু ফোর্স আছে। বিজেপি গতবার কি চেয়েছিল? বিজেপি গত ইলেকশনগুলো অবধি চেয়েছে কংগ্রেস সিপিএম বিজেপি বিরোধী ভোটটাকে কাটুক। বিজেপি তাতে হতাশ হয়েছে, দেখেছে মানুষ বিজেপিকে হারাতে চাইলে সব ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছেন। তারা গতবার রাজনৈতিকভাবে ভাঙাতে গেছিল, এবার ধর্মের নামে ভাঙাতে চাইছে। ফলে এমন কিছু জায়গায় এমন 2-4 জন মুখোশধারীকে দিয়ে পুতুল নাচে সুতোর মতো লাফালাফি করাচ্ছে, দেখলে মনে হচ্ছে বিজেপি বিরোধী, অন্য মানে শক্তি বিজেপি বিরোধী, কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে। ওরা এখন সেই খেলাটায় গেছে। ফলে এখন আপনারা নওশাদের মুখে শুনবেন হুমায়ুনের সঙ্গে জোট চাই, হুমায়ুনের সঙ্গে মুখে শুনবেন নওশাদের সঙ্গে জোট চাই, হুমায়ুনের মুখে শুনবেন সিপিএম এর সঙ্গে জোট চাই। এগুলো তো সব বিজেপিকে খুশি করার খেলা। এসআইআর প্রক্রিয়া চলছে, এর মধ্যে চণ্ডীতলায় মাটি খুঁড়ে বেরিয়ে এলো এপিক কার্ড, আধার কার্ড। বলতে পারবো না, যারা পুঁতেছিল তারা বলতে পারবে। বলছি লাস্ট হচ্ছে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা একদিকে হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনকে বলেছে যে ঝামেলা যাতে না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সেই নির্দেশ যেমন কমিশনকে দেওয়া হচ্ছে, প্রশাসনকে যেটা ডিজিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু চারিদিকে অশান্তি হচ্ছে। এই প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসন অত্যন্ত ভালো কাজ করছে, অত্যন্ত দায়িত্বশীল ভালো কাজ করছে, কারণ বাংলাটা এত বড় রাজ্য এবং বাংলার এত কোটি ভোটারকে উত্তেজিত করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও, অর্ডার দেওয়ার আগে থেকেই ক্ষোভটা চলছিল। এবার সেই রায়টাও সব জায়গায় ঠিকভাবে নির্বাচন কমিশন কমিউনিকেট করেনি, ফলে মানুষের বেশ কিছু জায়গায় হ্যারাসমেন্ট বজায় রয়েছে, মানুষ উত্তেজিত হচ্ছে না। তৃণমূল কংগ্রেস বা রাজ্য পুলিশ প্রশাসন সকলকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন। আপনি গণহারে লোককে উত্তেজিত করবেন আর সেখানে জল ঢালার দায়িত্ব হবে লোকাল থানার উপর, এটা তো হয় না। প্রথম শাস্তিটা তো দেওয়া শুরু হওয়া উচিত ছিল নির্বাচন ইলেকশন কমিশনারকে দিয়ে। ওই জ্ঞানেশ কুমার লোকটা বাংলায় আগুন জ্বালিয়েছে, তো সুতরাং যাবতীয় দায়িত্ব জ্ঞানেশ কুমারের। বলছি বইমেলার যে গেট তৈরি করা হয়েছে সেটা প্রতুল মুখোপাধ্যায়ের নামে করা হয়েছে, কিন্তু তার যে জীবনপঞ্জি লেখা হয়েছে তাতে তার জন্ম যেটা দেখানো হয়েছে 1942 থেকে 1925। বইমেলা এত বড় ভুল। আমি এটা নিয়ে আমি কোনো মন্তব্যই করব না, কারণ এটা যিনি লিখে দিয়েছেন আর যারা ওখানে শিল্পীরা মানে অন্য কোনো লোক তো তৈরি করেছেন, নিশ্চিতভাবে কোনো ভুল থাকলে যদি সেটা মানে নজরে আসার পর সেগুলো নিশ্চিতভাবেই কারেক্ট করে দেবেন। এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা কোনো মানে এটা গেটটা তৈরি করার সময়ের কোনো ভুল। বলছি দাদা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে যদি এখনো প্রকাশ হয়নি, তাহলে কি রাজ্যে কয় দফা ভোট হতে পারে বলে আপনারা মনে করছেন? আমরা এই নিয়ে কোনো মন্তব্যই করছি না। গতবার আমরা বলেছিলাম অল্প দফায় ভোট হোক, ইচ্ছাকৃতভাবে এই বিজেপির কথা শুনে দালাল নির্বাচন কমিশন করোনার মধ্যে 8 দফা ভোট করিয়েছিল। শেষ 4 দফাতে কলকাতা এবং চারদিকে করোনা আরো বেড়ে গেছিল। এই 8 দফায় ভোট চাই বলে বিজেপি গতবার লাফিয়েছিল, এখন নাকি শুনছি তারা আবার উল্টো গাইতে নেমেছে। ফলে এরা জনগণের সঙ্গে নেই, সংগঠন বলে কিছু নেই, সবটাই এরা হাওয়ায় চলে। গতবার ভেবেছিল 8 দফায় ভোট হলে ওদের সুবিধা হবে, দেখেছি পুরো উল্টো হয়েছে। এবার আবার শুনছি কম দফায় ভোট হবে। তাহলে তোমরা করোনার সময় 8 দফায় চেয়েছিলে কেন? আমরা এই নিয়ে আমাদের বক্তব্য এখন আমরা জানাচ্ছি না আমাদের কোনো বক্তব্য। দাদা, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুনানি কেন্দ্রে মহিলা বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। বলতে পারবো না। কাল থেকে দাদা হাওড়া থেকে বন্দে ভারত যাবে কামাখ্যা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ভেজ খাবার থাকলেও নন ভেজ খাবার থাকছে না। এইটা একটা অভিযোগ আসছে, যদিও এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য এখনই করব না। যে কিছু ট্রেন যেগুলো সম্প্রতি
চালু করার চেষ্টা হয়েছে সেখানে শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়া হচ্ছে। এইটার একাধিক অভিযোগ এসছে, কেন শুধু নিরামিষ খাবার দেওয়া হবে? মাছে ভাতে বাঙালি, বাংলা সংস্কৃতিটাকে মুছে দেবেন? নন ভেজও থাকবে, যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন, যার ইচ্ছা তিনি আমিষ খাবেন। ট্রেনের মতো একটা সফরে কেন শুধুমাত্র জোর করে নিরামিষ চাপিয়ে দেওয়া হবে? কেন চাপিয়ে দেওয়া হবে নিরামিষ? যারা নিরামিষ খাবেন 100 বার খাবেন, কেউ তো বারণ করছে না, কিন্তু আপনি কোনো রকম অপশন দেবেন না কেন? ফলে এটা কিন্তু শুধুমাত্র ভেজ নন ভেজের ব্যাপার নয়, এটা বাংলার বুকে বিজেপির সংস্কৃতিটা চাপিয়ে দেয়া, বাঙালির মাছে ভাতে বাঙালির সংস্কৃতিটাকে মুছে দেওয়ার চেষ্টা, এটা প্রতিটি জায়গায় এরা করে চলেছে। ওকে, এই